আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাঙ্গীর আলম পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বইসমূহ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আলোচনায় যথারীতি আমরা আছি জাবেদা অনুচ্ছেদ নিয়ে। তোমরা জানো আমরা গত ক্লাসেও জাবেদা নিয়ে আলোচনা করেছি। আজকেও জাবেদার তোমাদের যে শীট প্রদান করেছি ওই শীটের আমরা একটি অঙ্ক আজকে আলোচনা করছি। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি শোনো এবং গুরুত্ব দাও, তাহলে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে জাবেদা সেগুলো আমরা ভালোভাবে করতে পারবো। তাহলে আমরা দেখে আমাদের সামনে যে উদ্দীপকটি আছে সেটি আমরা ভালোভাবে দেখে নিই। আমি এখানে উল্লেখ করেছি যে আমাদের যে শীট দিয়েছিলাম সেই শীটের 7 নম্বর অঙ্ক। আমরা যদি উদ্দীপকটি দেখি, 2016 সালের 1 জানুয়ারি তারিখে মিস্টার সানবিম আলম নগদ 2 লক্ষ টাকা ও 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। ওই মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ: জানুয়ারি 4 তারিখ নগদ বিক্রয় 40,000 টাকা, 7 তারিখ ধারে ক্রয় 20,000 টাকা, 10 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, 15 তারিখ যন্ত্রপাতি ক্রয় 25,000 টাকা, 18 তারিখ ভাড়া প্রদান 5,000 টাকা, 22 তারিখ ধারে বিক্রয় 24,000 টাকা, 27 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 7,000 টাকা এবং সর্বশেষ 30 তারিখে আমরা যে লেনদেনটি পেয়েছি প্রাপ্য হিসাব হতে পাওয়া গেল 10,000 টাকা। এই উদ্দীপকের আলোকে তোমাকে 3টি প্রশ্নের সমাধান করতে হবে। প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে এবং নির্দিষ্ট যে তারিখগুলো রয়েছে 4, 10, 18 ও 27 তারিখে লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখাতে হবে। সর্বশেষে যে প্রশ্নটি 1, 7, 15, 22 ও 30 তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণে প্রভাব দেখাও। তোমরা জানো আমরা ইতিপূর্ব হিসাব সমীকরণ বা এই যে প্রশ্নটি আসে পরীক্ষায় টেবুলার ছক নামও আসে, আমরা ইতিপূর্বে লেনদেন অধ্যায়ে আলোচনা করেছিলাম। তা আজকে আবার যেহেতু জাবেদার সঙ্গে এই প্রশ্নটি পরীক্ষায় আসে, সুতরাং আমরা আজকেও তোমাদের সামনে ওই সমীকরণটি আবার তুলে ধরব বিস্তারিত। তাহলে আমরা এক এক করে প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করি। প্রারম্ভিক মূলধন বলতে আমরা কি বুঝি? আমরা যখন ব্যবসা শুরু করব, এই শুরু করার সময় যে সম্পদ বা দায় দেনাগুলো নিয়ে আমরা ব্যবসা শুরু করব তার সমষ্টি বা তার ফলাফলটাই হলো আমাদের প্রারম্ভিক মূলধন। এখানে আমাদের মনে রাখতে হবে মূলধন মানে নিজের সত্তায়িত যে অর্থগুলো থাকবে বা যে সম্পদগুলো থাকবে তার সমষ্টি। যেমন আমরা যদি 1 তারিখে দেখি শুরুতে, যেমন এখানে উদ্দীপকে যদি দেখি আমরা নগদ 2 লক্ষ টাকা ও 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। এখানে যদি থাকতো ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন, আমাদের মনে রাখতে হবে ব্যাংক থেকে ঋণ নেওয়ার ফলে একদিকে তার সম্পদ বৃদ্ধি পায়, অন্যদিকে তার দায় বৃদ্ধি পায়, সুতরাং এটি মূলধন হিসাবে কাউন্ট হবে না। এখন আমরা আসি প্রারম্ভিক মূলধন। তাহলে এই উদ্দীপকের আলোকে আমাদের নগদ 2 লক্ষ টাকা ও 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন, সুতরাং এই দুইটির যোগফল করলে আমরা পেয়ে যাব প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা দেখি আমাদের অ্যান্সার সঠিক হয়েছে কিনা। হ্যাঁ, নগদ হলো 2 লক্ষ টাকা এবং আসবাবপত্র হলো 50,000, তাহলে টোটাল যোগফল 2,50,000 টাকা। এই 2,50,000 টাকায় হলো আমাদের প্রারম্ভিক মূলধন। আমরা দ্বিতীয় যে প্রশ্নটি অর্থাৎ জাবেদা দাখিলা 4টি তারিখের সমন্বয়, তা আমরা জাবেদাগুলো এখানে প্রশ্ন উদ্দীপক দেখে করার চেষ্টা করি এবং করার পরে আমাদের সমাধানের সঙ্গে আমরা মিলিয়ে দেখব আমাদের কয়টি সঠিক হয়েছে বা ভুল হয়েছে কিনা। 4 তারিখ নগদে বিক্রয়,
নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটি সহজে আমরা সবাই পারি এবং আমার মনে হয় আমার সঙ্গে সঙ্গে তোমরা বলার চেষ্টা করেছ নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবার যদি আমরা 10 তারিখে যাই, ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তোমরা জানো ব্যাংকে জমা দেওয়ার ফলে ব্যাংকের সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে নগদ সম্পদ অর্থাৎ নগদ টাকা হ্রাস পেয়েছে। আমরা যদি 18 তারিখে যাই, ভাড়া প্রদান, যেহেতু এটি ব্যয়ের আইটেম বা খরচের আইটেম, আমরা জানি সকল পরে ব্যয়, খরচ, ক্ষতি এগুলো ডেবিট হয়, সুতরাং যথারীতি এখানেও ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবারে যদি সর্বশেষ 27 তারিখে যাই আমরা, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। এখানে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে। আমরা জানি ব্যক্তিগত প্রয়োজনে যদি প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার করা হয় তাহলে উত্তোলন হিসাব ডেবিট, এবং যেহেতু ব্যাংক থেকে উঠানো হয়েছে ব্যাংক হিসাব ক্রেডিট। এ হলো আমাদের 4টি জাবেদা। এখন আমরা জাবেদাটা মিলিয়ে দেখব। যথারীতি প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, মিস্টার সানমি আলমের জাবেদা। জাবেদার ছক আমরা জানি, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তাহলে 4 তারিখে যে ছিল নগদে বিক্রয়, আমরা যথারীতি উত্তরটি সঠিক করেছি, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপর 10 তারিখে ছিল ব্যাংকে জমা দেওয়া হলো, সুতরাং ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 18 তারিখে ছিল ভাড়া প্রদান করা হলো, সুতরাং ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সর্বশেষ যে 27 তারিখে আমরা লেনদেনটি পড়েছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে বা উদ্দীপক দেখো বলতে পারবে, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো। আমরা বলেছিলাম উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এইভাবে আমরা জাবেদা করব। জাবেদা করার সময় সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি হিসাব খাত, হিসাব খাত যেন সঠিক হয় এবং হিসাব খাতের সঙ্গে সঙ্গে প্রশ্ন দেখে আমরা ডেবিট ক্রেডিট উভয় পাশে একই পরিমাণ টাকা লিপিবদ্ধ করব। তাহলে আমরা আমাদের জাবেদা সম্পূর্ণ করলাম। এবার আমরা দেখব আমাদের যে হিসাব সমীকরণের যেই প্রয়োগ বা প্রভাব বা যাকে বলা হয় টেবুলার ছক, এই প্রশ্নটি অর্থাৎ লেনদেনগুলো হিসাব সমীকরণে যে প্রভাব দেখাও বা টেবুলার ছকে উপস্থাপনা করো, অথবা অনেক সময় প্রশ্ন থাকে বিবরণী ছকে তোমার লেনদেনগুলো দেখাও। এই প্রশ্নটি আমাদের লেনদেন অধ্যায়ও পরীক্ষায় আসে এবং জাবেদার সঙ্গেও এই প্রশ্নটি থাকে। সুতরাং এই প্রশ্নটি আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং বোর্ড পরীক্ষায় যেহেতু আসে, আমরা আবারও মনোযোগ সহকারে শুনবো, দেখবো, বুঝবো এবং ক্লাসের শেষে বাসায় আবার অনুশীলন করব। তাহলে আমরা শুরু করছি লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব। আমরা যথারীতি সমীকরণের মাধ্যমে যেহেতু সমস্যার সমাধান করব, তো সমীকরণের যেই সূত্র রয়েছে সূত্র অনুযায়ী আমরা ঘরগুলো সাজাবো। তারিখ, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এবং শেষে একটি ঘর রয়েছে যার নাম হলো মন্তব্য। আমরা যে অঙ্কটি করছি এখানে আমাদের যে যে তারিখের করতে বলা হয়েছে তোমরা দেখছো 1 তারিখ, 7 তারিখ, 15 তারিখ, 22 তারিখ এবং 30 তারিখ। এই যে 5টি তারিখের নিয়ে বা 5টি তারিখের লেনদেনের সমন্বয় আমাকে হিসাব সমীকরণের প্রয়োগ দেখাতে হবে। তাহলে এই তারিখগুলোর ভিতরে আমরা প্রথমে দেখব আমাদের কি কি নামের সম্পদ রয়েছে। তা আমরা যদি তারিখগুলো লক্ষ্য করি দেখব নগদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, প্রাপ্য হিসাব, এই 4টি নামের সম্পদ রয়েছে। তোমরা হচ্ছে অবগত আছো যে তাহলে সম্পদের কলাম হবে 4টি, ইতিপূর্বে যেহেতু আমরা এই অঙ্কটি করেছিলাম। দায়, অর্থাৎ এই তারিখের ভিতরে 7 তারিখে একটি দায় সৃষ্টি হয়েছে যার নাম হলো পাওনাদার। আর যথারীতি মালিকানা সত্ত্ব আমাদের দায়ের সাথে যোগ করতে হয়। মালিকানা সত্ত্বের যে 4টি উপাদান রয়েছে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই 4টি উপাদান নিয়ে একটি কলাম তৈরি করা হয়, যে কলামে 4টি উপাদানই লিপিবদ্ধ করা হয়। শুধু আমাদের দৃশ্যমান মূলধন এর সঙ্গে বাকি 3টি উপাদান যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি আসি 1 তারিখে আমাদের ব্যবসা শুরু করা হলো। প্রশ্নে লেখা রয়েছে নগদ 2 লক্ষ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে তিনি ব্যবসা শুরু করেন। তাহলে এই যে ব্যবসা শুরু করলেন, আমরা যেহেতু কলামগুলো আগে সাজিয়ে রেখেছি নগদ, আসবাবপত্র, তাই নগদের ঘরে আমরা লিখব 2 লক্ষ টাকা এবং আসবাবপত্র ঘরে লিখব 50,000 টাকা।
আমরা জানি যেহেতু লেনদেন দুই তরফা পদ্ধতি অনুযায়ী লিপিবদ্ধ করা হয় এবং একটি লেনদেন দুইটি হিসাব খাতকে প্রভাবিত করে, সুতরাং সম্পদ আমাদের মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করেছে। তাহলে মালিকানা সত্ত্বের মধ্যে এখানে উপাদানটি হলো মূলধন। তাহলে নগদ এবং আসবাবপত্রের যোগফল 2,50,000 টাকা আমাদের মালিকানা সত্ত্বের গড়ে হবে এবং মন্তব্যের গড়ে আমাদের লিখতে হবে মূলধন। অর্থাৎ মন্তব্য কোন লেনদেনের জন্য হবে? যখন আমরা মালিকানা সত্ত্বের কলামে কোনো টাকা লিখব, সেটা যোগ হোক অথবা বিয়োগ হোক, তখন আমাদের ওই বিষয়টা সম্পর্কে মন্তব্য লিখতে হবে। কারণ এখানে আমরা যদি শুধু অ্যামাউন্ট লিখি, মন্তব্য না লিখি, তাহলে চারটি উপাদানের কোন উপাদানের সাথে সম্পর্ক লেনদেনটি আমরা বুঝতে পারবো না। এরপর আসি আমরা 7 তারিখ। এখানে বলা হয়েছে ধারে পণ্য ক্রয়। যেহেতু আমরা জানি ক্রয় করার ফলে ব্যয় সৃষ্টি হয় আর মালিকানার সাথে একটি উপাদান হলো ব্যয়, সুতরাং আমাদের ব্যয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে মালিকানা সত্ত্ব। ব্যয়ের আগে যেহেতু আমাদের মাইনাস রয়েছে, অর্থাৎ সূত্রটি মালিকানা সত্ত্বের যে সূত্র মূলধন যোগ আয় মাইনাস ব্যয়, যেহেতু মাইনাস ব্যয় ক্রয় মূলধন থেকে মাইনাস করতে হবে, সুতরাং এখানে মাইনাস ব্র্যাকেট দ্বারা মাইনাস চিহ্ন বোঝানো হয়েছে। আবার যেহেতু ধারে ক্রয় করা হলো, পাওনাদার সৃষ্টি হয়েছে, সুতরাং আমাদের মালিকানা সত্ত্ব এবং দায় এই দুটি বিষয়ের সাথে এটি সম্পর্ক। যথারীতি আমাদের মন্তব্য লিখতে হবে, যেহেতু মালিকানা সত্ত্বে লেখা হয়েছে বিষয়টি যে লেনদেন ক্রয়, সে ক্রয় উল্লেখ করা হয়েছে। আমরা যদি আবার আসি 15 তারিখে, যেখানে তোমার লেনদেনে বলা হয়েছে নগদে 25,000 টাকার যন্ত্রপাতি ক্রয় বা যন্ত্রপাতি ক্রয় 25,000 টাকা। অর্থাৎ নগদে উল্লেখ না থাকলেও যেহেতু যন্ত্রপাতি ক্রয় লেখা রয়েছে, আমরা বুঝবো এটি নগদের লেনদেন হয়েছে। এখানে আমাদের সম্পদের কাঠামোগত পরিবর্তন হয়েছে। সম্পদের কাঠামোগত পরিবর্তনটা কি, তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগ্রত হতে পারে। আমরা যখন দেখব একই উপাদানের বিপরীতমুখী পরিবর্তন, অর্থাৎ এই যে নগদ এবং যন্ত্রপাতি দুটি আমাদের সম্পদ, একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপর সম্পদটি হ্রাস পেয়েছে। এখানে যদি তুমি দেখো নগদের 25,000 টাকার পাশে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে তোমাদেরকে একটু আগে বলা হয়েছে যে এটি মাইনাস বোঝানো হয়েছে, বিয়োগ বা হ্রাস বোঝানো হয়েছে। এই নগদ টাকার বিনিময়ে যেহেতু আমি সম্পদ ক্রয় করেছি, সম্পদের নাম যন্ত্রপাতি হিসাব, একদিকে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে নগদ টাকা হ্রাস পেয়েছে। সুতরাং এখানে আমরা এভাবে লিপিবদ্ধ করব। ওই তারিখে দেখো 15 তারিখে আমরা কিন্তু মন্তব্যের ঘরে কোনো মন্তব্য লিখিনি, কারণ আমরা মালিকানার সত্ত্বের ঘরে কোনো অ্যামাউন্ট লিখতে পারিনি। না লেখার কারণেই মন্তব্যের প্রয়োজন নেই। আমরা যদি আবার আসি 22 তারিখ, 22 তারিখে ধারে বিক্রয় করা হয়েছে। আমরা জানি বিক্রয় একটি আয় উপাদান, সুতরাং আয় বৃদ্ধি পেয়েছে, আমরা মালিকানার সত্ত্বের সঙ্গে 24,000 টাকা যোগ করেছি। যথারীতি মন্তব্যের ঘরে লেনদেনের বিষয়টি বিক্রয়। যেহেতু ধারে আমরা বিক্রয় করেছি, সুতরাং আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে। প্রাপ্য হিসাবের ঘরে লিখবো আমরা 24,000 টাকা। এবারে যদি আসি আমরা আজকের এই সমীকরণ লেনদেনের সর্বশেষ যে তারিখটি আমাদেরকে করতে বলা হয়েছে 30 তারিখ। এখানে আমরা দেখলাম যে প্রাপ্য হিসাব থেকে 10,000 টাকা আদায় হয়েছে। আমরা যদি 22 তারিখে দেখি 24,000 টাকা আমরা পাওনা ছিলাম, সেখান থেকে 10,000 টাকা আদায় হয়েছে, সুতরাং নগদ টাকা আমাদের বৃদ্ধি পেয়েছে 10,000। আবার অপরদিকে আমরা যার কাছে টাকা পাওনা ছিলাম প্রাপ্য হিসাব, সেখান থেকে 10,000 টাকা হ্রাস পাবে। কারণ তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যার কাছে টাকা পাওনা থাকো তার কাছ থেকে যখন কোনো টাকা, যতটুকু টাকা আদায় করো ততটুকু টাকাই কিন্তু আমরা মাইনাস করে রেখে হিসাবের খাতায়, কারণ ওই টাকা পরবর্তীতে তার কাছ থেকে দাবি করতে পারবো না। সুতরাং এখানে 24,000 টাকার মধ্যে আমরা 10,000 টাকা আদায় করেছি, অতএব 10,000 টাকা প্রাপ্য হিসাব হ্রাস পাবে। এ হলো আমাদের সমীকরণের লেনদেনগুলোর প্রভাব। এখন আমরা প্রতিটি কলাম যোগ করব। প্রথমে যদি আসি নগদ 2 লক্ষ টাকা, এখান থেকে 25,000 টাকা আমরা মাইনাস করব, তাহলে 1,75,000। আবার 10,000 টাকা যোগ করব, তাহলে 1,85,000। এরপরে দেখো আসবাবপত্র 50,000, সুতরাং যোগফল 50,000। যন্ত্রপাতি 25,000, যোগফল 25,000। প্রাপ্য হিসাব 24,000 টাকা পাওনা ছিলাম, 10,000 টাকা আদায় হয়েছে, সুতরাং তার কাছে অবশিষ্ট থাকলো 14,000। এই চারটি সম্পদ যদি আমরা যোগ করি, তাহলে তোমার দেখতে পাচ্ছ লাল লেখায় 2,74,000। এবার আমরা চলে যাব দায়। দায় একটি মাত্র উপাদান আমাদের পাওনাদার, যথারীতি যোগফল 20,000 টাকা পাওনাদারের।
এখন মালিকানা সত্ত্বের যেই আইটেমগুলো রয়েছে, দেখো 2,50,000 থেকে আমি 20,000 টাকা মাইনাস করব, তাহলে পাবো 2,30,000। তার সঙ্গে 24,000 টাকা যদি যোগ করি তাহলে হবে 2,54,000। আমাদের সূত্র অনুযায়ী দায়ের সাথে মালিকানা সত্ত্ব যোগ করতে হবে। যে যদি 2,54,000 টাকার সঙ্গে আমি 20,000 টাকা যোগ করি তাহলে পাবো 2,74,000। এইভাবে দেখো আমাদের যে হিসাব সমীকরণের সূত্র, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, আমাদের দুই পাশে যোগফল সমান হয়েছে। সুতরাং এইভাবে যখন কোনো লেনদেনকে তোমাকে সমীকরণের পথ দেখাতে হবে বা টেবুলার করতে বলা হবে, তখন আমরা হিসাব খাত নির্ণয় করে সম্পদের আইটেমগুলো সম্পদের কলামে বসাবো এবং দায়ের আইটেমগুলো দায় এবং মালিকানার সত্ত্বের আইটেমগুলো মালিকানার সত্ত্বে করার পরে সর্বশেষ যোগফল যদি দুই পাশে সমান হয় তাহলে বুঝবো আমাদের লেনদেনগুলো যথাযথভাবে হিসাব সমীকরণে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আমরা আমার বিশ্বাস অঙ্কটি আমরা বুঝতে পেরেছি, এবং এই ক্লাসের শেষে তোমরা বাসায় শীটটি দেখে বা অঙ্কটি আরেকবার নিজে নিজে করার চেষ্টা করবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের সমস্যা আর থাকবে না। এবং এই নিয়মের যে অঙ্কগুলো রয়েছে আমাদের এই শীটে, যাবতীয় শীটে, তখন সেই অঙ্কগুলো আমরা করতে পারবো এবং করার চেষ্টা করবে। তারপরে করতে গেলে যদি কোনো সমস্যা হয়, হতেই পারে, যেহেতু অনেকগুলো অঙ্ক তোমরা করবে বা নতুন পর্যায়ে প্রথম পর্যায়ে করছো, বা নতুন কোনো লেনদেন তোমাদের সামনে আসতে পারে, সেইগুলো আমরা সমাধান করবো ইনশাল্লাহ। সেগুলো আমাকে তোমরা ফোনেও অবগত করতে পারো, অথবা আমরা যে ক্লাস নেব সেই ক্লাসে অবগত করতে পারো, অথবা আমাদের এই কমেন্ট বক্সেও তোমরা সেগুলো লিখে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।